সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ দীর্ঘ অনেক দিন পর, প্রায় 2 মাস পর তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। আজকে আমি আবারও আল্লাহর অশেষ রহমতে তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছি। অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 7, আমার যে রানিং চ্যাপ্টার ছিল অ্যাকাউন্টিং ফর ব্যাংকরাপসি এর উপর আলোচনা করার জন্য। তো তোমাদের বেসিক আলোচনাগুলো আমি আগে করেছি, অলরেডি 3টা ক্লাস আমি নিয়েছিলাম এটার উপরে। আজকে আমার হয়তো এটা লাস্ট ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর। আজকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি NEO 2012 এর যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা আজকে করাবো। তো তাহলে তোমরা দেখো, NEO 2012 যে প্রশ্নটা দেওয়া আছে, সিম্পল একটা অঙ্ক, মোটামুটি সুন্দর আইটেমগুলো আছে আমাদের। আমি প্রশ্নটা প্রথমে একটু রিপিট করছি, খেয়াল করো। Miss Aisha is declared bankrupt. She supplies you the following trial balance which is prepaid on 31st December 2012. এখানে ফার্নিচার আছে 4000, ব্র্যাকেটে যেটা আমাদের রিয়েলাইজ ভ্যালু দেওয়া থাকে, আর আমাদের এমনি বুক ভ্যালু ছিল 8000। স্টক এক্সপেক্টেড টু রিয়েলাইজ 60%, আর টোটাল ভ্যালু ছিল 60000, যার ফর 60% রিয়েলাইজড হবে। বুক ডেপ্ট গুড 8000, ডাউটফুল হচ্ছে 40%, 20000। বিলস রিসিভেবল 4000, টোটাল ছিল 10000। লস অন ক্যাম্বিং, ড্রয়িং, ট্রেডিং লস, আর ছিল আমাদের ক্যাপিটাল, ক্রেডিট ফর গুডস, স্যালারি ফর 4 মান্থসের স্যালারি আউটস্ট্যান্ডিং আছে আমাদের 1200 টাকা। ট্যাক্স ডিউ 2400। ব্যাংক লোন একটা আছে, সিকিউরড অন স্টক এট বুক ভ্যালু 40000 টাকা, 20000। আই মিন ব্যাংক লোন ছিল 20000, যেটা স্টকের এগেনস্টে সিকিউরড ছিল, এবং স্টকের সম্পূর্ণ না, 40000 স্টক আমাদের সিকিউরড ছিল। লোন ফ্রম ব্রাদার, ট্রেডিং প্রফিট দেওয়া আছে আমাদের। এক কথায় রেওয়া মিলের ভিতরেই সবকিছু আছে। আমাদের অ্যানাদার যে ইনফরমেশন ছিল সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ বিলস ডিসকাউন্টেড টাকা 12000, অফ হুইচ এক্সপেক্টেড টু র্যাঙ্ক টাকা 4000। সে গেভ আপ হার জুয়েলারি অফ টাকা 8000 টু দ্য রিসিভার। সে রিসিভারকে তার জুয়েলারিটাও দিয়ে দিয়েছে, যার ভ্যালু ছিল 8000 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট ছিল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো আমরা যে বেসিকটা জানি যে ব্যাংকরাপসি করার আগে আমাদেরকে 4 ধরনের দায় আমাদের বের করতে হয়, যে আমাদের ফুললি সিকিউর আছে কিনা, পার্টলি সিকিউর কতটুকু, আনসিকিউর কতটুকু আছে, অ্যান্ড আমাদের প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস আছে কয়টা। তো আজকে আমি যে প্রশ্নটা দেখতে পেলাম যে আমার প্রথমে ছিল একটাই লোন, ব্যাংক লোন একটা ছিল, যে স্টক 40000 এর এগেইনস্টে 20000 টাকা লোন নিয়েছি আমরা। তাহলে আমাদের লোন হচ্ছে 20000, আর স্টকের বুক ভ্যালু ছিল 40000। তবে সেটা রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 60%, মানে 40000 এর 60%। তো 40000 এর 60% বলতে আমরা প্রায় 24000 টাকা। 24000 থেকে রিসিভার ফি বাদ দিলেও আমরা 20000 টাকা লোন পেড করতে পারবো। তার মানে আমরা ফুললিটা পেয়ে গেছি, আর কোনো লোন এখানে নাই, তার মানে পার্টলি নাই। তবে আমাদের আনসিকিউরড ক্রেডিটরস এন্ড প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস আছে। তো ফার্স্টে চলো আমরা আমাদের অঙ্কের প্রথম যে নোটসগুলো আমরা একটু দেখিয়ে দেই। প্রথম নোট হচ্ছে আমার fully secured creditors, workings number 1. আমরা ক্যালকুলেট করব fully secured creditors। Particular amount of loan and value of securities. First time পাচ্ছি bank loan secured by stock.
ব্যাংক লোন আছে আমাদের 20,000, লোনের পরিমাণ 20,000, আর স্টকের ভ্যালু ছিল 40,000, যার 60% রিয়েলাইজ, 40,000 60% মানে 24,000 টাকা। এবং আমরা সবাই জানি যে আমাদের যে অ্যাসেটগুলো সিকিউর থাকে তাদের রিসিভার ফি বাদ দিতে হয়। রিসিভার ফি হচ্ছে 4%। এই 24,000-এর 4% হচ্ছে আমাদের 960 টাকা। তাহলে আমাদের লোন হচ্ছে 20,000 আর সিকিউরিটি ভ্যালু থাকছে 23,040 টাকা। এই 1 নাম্বার নোট আমার শেষ। আমি এবার চলে যাব 2 নাম্বারে। আমরা পার্টলি কিছুই পাই নাই, তাহলে ওটা দেখাতে হচ্ছে না। 3 নাম্বার নোটে চলে যাব, আনসিকিউরড ক্রেডিটরস। তাহলে দেখো আমি আবার একটু রিপিট করছি যে ব্যাংক লোন ছিল 20,000 এবং তার এগেইনস্টে যে আমাদের সিকিউরিটিটা ছিল স্টক ছিল 40,000। 40,000-এর 60% রিয়েলাইজড, এই 24,000 টাকা আসছে। তার থেকে আবার 4% রিসিভার যে নিয়োগ আছে, রিসিভারের ফি বাদ যাবে, বাদ দিয়ে আমাদের ছিল 23,040 টাকা। এবার আমি চলে যাচ্ছি 2 নাম্বার নোট। Working number 2, partly secured creditors. এটা আমাদের কোনো তথ্যই নাই, তার মানে এটা নীল। ওয়ার্কিং নাম্বার 3, তে থাকছে আমাদের আনসিকিউরড ক্রেডিটরস। আনসিকিউরড মানে যার বিপরীতে কোনো ধরনের সিকিউরিটি মানে বন্ধকি নাই, কোনো সিকিউরড নাই। তাহলে আমাদের এখানে 2 ধরনের, একটা গ্রস লাইন নিচে, একটা এক্সপেক্টেড লাইন। পার্টিকুলার। তাহলে আনসিকিউরডের মধ্যে নরমালি আমাদের চলতি দায় যেগুলো থাকে সেগুলো আসে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ক্রেডিটরস ফর গুডস, মাল ক্রয়ের জন্য যে পাওনাদার সৃষ্টি হয়। ক্রেডিটরস ফর গুডস 60,000 এবং তার র্যাঙ্কিং ভ্যালু 60,000। এরপর হচ্ছে লোন ফ্রম ব্রাদার্স, ভাইয়ার কাছ থেকে ঋণ নিয়েছে, ভাইয়ের কাছ থেকে। লোন ফ্রম ব্রাদার্স 20,000। Next item, bills discounted. বিল ডিসকাউন্টেড আমাদের ছিল 12,000, তবে র্যাঙ্কিং ভ্যালু মাত্র 4,000। আমাদের দায় শেষ। এখানে আমরা পাচ্ছি 92,000 আর এখানে আসছে 84,000। 3 নাম্বার নোটে আমি চলে যাব, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস, যদিও তো এখানে কোনো এক্সপেক্টেড আলাদা কিছু নাই। সরি, 4 নাম্বার নোট। 3 নাম্বার নোট শেষ আমাদের। যে আমরা 3টা জিনিস পেলাম, পাওনাদার, লোন ফ্রম ব্রাদার্স এন্ড বিলস ডিসকাউন্টেড। নাম্বার 4, ওয়ার্কিং নাম্বার 4, প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস খুব বেশি কিছু থাকে না। নরমালি আমরা জানি স্যালারি, ট্যাক্স, উইং, গভর্নমেন্টের ট্যাক্স, বৃত্তের বেতন, মজুরি, এই ধরনের আইটেমগুলো যেগুলো পরিশোধ করতেই হয় বাধ্যতামূলক। যেমন স্যালারি আছে আমাদের 1,000, স্যালারি ফর
4 মান্থ এখানে দেওয়া ছিল 1200 টাকা। আর ট্যাক্সেস ডিউ দেওয়া আছে, সরকারের যে ট্যাক্সটা যেটা দিতেই হয়, ট্যাক্সেস ডিউ আছে আমাদের 2400 টাকা। টোটাল হচ্ছে 3600। এটাই হচ্ছে আমাদের আনসিক প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। এবার আমি চলে যাব মূল অঙ্কে, আমাদের ওয়ার্কিংস আমি করে ফেললাম। এবার চলে যাব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট নিয়ে। আমরা একটু দ্রুত কাজ করবে, কারণ আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত, এতটা সময় নিয়ে অঙ্ক করা যাবে না। আমি শুরু করছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স দিয়ে। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট 1, gross liability, এটা হচ্ছে লাইবিলিটি সাইড, আর এদিকে হচ্ছে এক্সপেক্টেড টু র্যাঙ্ক, এক্সপেক্টেড টু র্যাঙ্ক, assets, book value, আর এরপরটা হচ্ছে estimated to produce। ফার্স্ট আমি চলে আসছি লাইবিলিটি সাইডে। নাম্বার 1, fully secured creditors। আমাদের ছিল fully secured creditors ছিল 20,000 টাকা, আন্ডারলাইন করার দরকার নেই। fully secured creditors 20,000 less value of securities, 23,040 টাকা। বাদ দিলে আমাদের সারপ্লাস থাকছে 3,040, এটা আমাদের অ্যাসেট পাশে চলে যাবে। সারপ্লাস as per contra 3,040 টাকা, তার মানে বাইরে নিন এবং এখানে বসবে 20,000 টাকা গ্রস ভ্যালুটা। নাম্বার 2, পার্টলি আমি লিখছি না যেহেতু নাই, বা লিখে দিলেও পারি আমরা, কিছুই লিখতে হবে না, এখানে অ্যামাউন্ট নাই। পার্টলি secured creditors, এটাও নিন। 3 নাম্বার হচ্ছে preferential creditors। preferential creditors আছে আমাদের 3600 টাকা, যেটা সম্পূর্ণ পেজ করে দিতে হয়। deduct as per contra, as per contra 3600 টাকা, তাহলে বাইরে কিছুই বসছে না। নাম্বার 4 এ আসছে আমাদের আনসিকিউরড ক্রেডিটর্স, যেটা আমাদের সম্পূর্ণ লায়াবিলিটি, কোনো পেজ করা হয় নাই। টোটাল টাকা হচ্ছে 84,000, যার গ্রস ভ্যালু ছিল 92,000। আমার লায়াবিলিটি সাইড মোটামুটি শেষ, সেটা আমি পড়ে যাচ্ছি। এবার চলে আসছে আমি অ্যাসেট পাশে, আনসিকিউরড প্রপার্টি। যেই প্রপার্টিগুলো কোনো জায়গায় সিকিউরড করা হয় নাই বা মানে বন্ধক রাখা হয় নাই,
সেগুলো আমরা লিখবো অ্যাকর্ডিং টু সিরিয়ালে। আমাদের ক্যাশ দেখা যাচ্ছে না প্রশ্নে। প্রথমে আছে ফার্নিচার। ফার্নিচার বুক ভ্যালু ছিল 8000 আর র্যাঙ্কিং ভ্যালু হচ্ছে 4000। স্টক আছে, স্টকের 60,000 এর মধ্যে 40,000 আমাদের বন্ধক ছিল, তাহলে আর 20,000। আর 60% রিয়েলাইজ হবে, 20,000 এর 60% 12,000। এবার বুক ডেটস। বুক ডেটস তিন ধরনের বুক ডেটস আছে। একটা হচ্ছে গুড ছিল 8000, সব জায়গায় হয়েছে, দু জায়গায় বসবে, এটা 8000। তারপরে আসছে আমাদের ডাউটফুল। ডাউটফুল আমাদের বলা ছিল 20,000 এবং তার 40% হচ্ছে ডাউটফুল। 20,000 এর 40% 8,000। এরপর আসছে বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল আছে আমাদের 10,000 এবং তার র্যাঙ্কিং ভ্যালু 4,000। জুয়েলারি, $8,000। টোটাল ভ্যালু আমরা পাচ্ছি, বুক ভ্যালু হচ্ছে টোটাল 74,000। এটা অফ হয়ে যাবে। আর এদিকে আছে 44,000 মাইনাস রিসিভার ফি। ক্যাশ যেহেতু নাই, রিসিভার ফি পুরোটার উপরেই হবে। তবে এটা যেহেতু 10 লক্ষ টাকা নিচ্ছে, আমাদের 10% রিসিভার ফি 4,400 লেস করে পাচ্ছি আমি 39,600 টাকা। তার সাথে আমাকে সারপ্লাস ফিগারটা অ্যাড করতে হবে। সারপ্লাস এস পার কন্ট্রা, সারপ্লাস এস পার কন্ট্রা 3,040 টাকা, যোগ করে হবে 42,640। এবার আমরা যেটা প্রিফারেন্সিয়াল ক্রেডিটস পেড দেখিয়েছি সেটাও মাইনাস করতে হবে এখান থেকে। মাইনাস ডিডাক্ট এস পার কন্ট্রা, যেটা আমরা ডিডাক্ট করেছিলাম, ডিডাক্ট হচ্ছে 3600 টাকা, ওটা বাদ দিব। তাহলে আমাদের থাকছে আর 39,040 টাকা। এই পাশে আমরা পাচ্ছি 84,000। আমাদের এখন আমরা দুই পাশ মিলাবো, আমাদের মোটামুটি কাজ শেষের দিকে চলে আসছি। 84,000 টোটাল লাইবিলিটি। আর আমাদের এই পাশেও আমি লিখবো 84,000। তবে আমাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট অর্থাৎ এই দুই পাশে যে পার্থক্য অ্যাসেট এবং লায়াবিলিটি, আমার অ্যাসেট আছে 39,000, লায়াবিলিটি 84,000, ডিফারেন্সটা হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি 44,960 টাকা। 44,960 টাকা আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। আমি এবার চলে যাব ডেফিসিয়েন্সিতে। ডেফিসিয়েন্সিটা আমাদের মিলাতে পারলে আমার অঙ্ক শেষ। একটু স্পিডে যেতে হবে, আমাদের সময়টা অনেকটাই চলে যাচ্ছে ভিডিওতে। Deficiency account. Accounts title
অ্যামাউন্ট বা টাকা, অ্যাকাউন্টস টাইটেল, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে ডিফিসিয়েন্সি এই যে হাতের বাম পাশে আমার সব প্রফিট, ক্যাপিটাল, রিসিভার ফি এগুলো ডিফিসিয়েন্সি গুলো বসবে, আর এদিকে সব লস বা ঘাটতিগুলো আসবে। তাহলে আমাদের যে যত রকমের লস বা অ্যাসেটের যে মূল্য হ্রাস পাচ্ছে যা যা আছে সবগুলো বসবে। আমরা রেওয়া মেনু দেখতে পাচ্ছি ট্রেডিং লস একটা আছে, প্রথমে ট্রেডিং লস আমি লিখে ফেললাম 24,000 টাকা। ব্যাড ডেটস এর মধ্যে অনেক টাকা ঘাটতি ছিল, 20,000 এর জায়গায় আমরা পাবো মাত্র 4,000 8,000। তাহলে 20,000 থেকে 8,000 লেস করলে আমাদের ঘাটতি হচ্ছে প্রায় 12,000 টাকা। ড্রয়িং টা বসবে এই পাশে। ড্রয়িং আমাদের প্রশ্ন দেওয়া ছিল 60,000 টাকা আছে ড্রয়িং। এবার লস অন অ্যাসেটস, সম্পদ থেকে যে ক্ষতিগুলো আসছে। স্টক ফার্স্টে আসছে স্টক 60,000 এর মধ্যে 40% ছিল আমাদের লস, 60% আমরা পেয়েছি। তাহলে এখানে 24,000 টাকা লস সরাসরি দিয়ে দিচ্ছি বাইরে। ফার্নিচারের দাম 4,000 এবং 8,000 ছিল, তাহলে এখানে লস হচ্ছে 4,000, 8,000 টাকাটা 4,000 টাকা বাজার মূল্য। বিলস রিসিভেবল ছিল 10,000 এবং 4,000, তাহলে আমাদের ঘাটতি হচ্ছে 6,000 টাকা। এরপরে ছিল বিল ডিসকাউন্টেড, বিল বার্তাকরণ ছিল আমাদের 4,000। ক্ষতি যেটা র্যাঙ্কিংটা, লস অন গ্যাম্বলিং তো দেওয়াই আছে প্রশ্নে। গ্যাম্বলিং এর ঘাটতি হচ্ছে 10,000 টাকা। আর সর্বশেষ যেটা রিসিভার ফি গুলো আসবে আমাদের, রিসিভার ফি দুইটা ছিল, একটা ফুললি সিকিউরিটি আর একটা ছিল আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে। একটা 4,400 প্লাস 960, দুটো যোগ করলে 5,360 টাকা। আমরা টোটাল কত পাচ্ছি দেখাবো, আমি এই পাশে চলে আসছি। ফার্স্ট টাইম লিখে বলছি ক্যাপিটাল, প্রশ্নে ক্যাপিটাল অলরেডি আমাদের দেওয়াই আছে। ক্যাপিটাল আছে 80,000 টাকা। তারপর আমাদের নেট প্রফিট দেওয়া ছিল 16,400 রেওয়া মিলের ভিতরে, 16,400। আদার ইনকাম ফ্রম জুয়েলারি থেকে আমাদের যা অন্যান্য আয়টা আসছে, আদার ইনকাম ফ্রম জুয়েলারি 8,000 টাকা। এবার ডিফিসিয়েন্সি যে ব্যালেন্স গুলো আসছে সেটা বসবে। ডিফিসিয়েন্সি ছিল আমাদের 44,960 টাকা। টোটাল আমাদের কত আসছে দেখা যাক, দুই পাশে যদি মিলে যায় আমরা বুঝে নিব যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তার পাশে মানে এই সাইডে আছে 1,49,360 টাকা, 1,49,360 টাকা তোমরা যোগ করে দেখতে পারো। সেম এই পাশেও আসছে 1,49,360 টাকা। তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ খুব জটিল তেমন কিছু ছিল না আমাদের অঙ্কের ভিতরে। তো যাই হোক, আজকের মতো এখানে আমাদের শেষ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার হয়তো নতুন চ্যাপ্টার নিয়ে আমি আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।